ওয়েলকাম 5 মিনিট স্কুলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকেও দ্য হিন্দু অ্যানালিসিস তোমাদের জন্য নিয়ে চলে এলাম। তোমরা প্রত্যেকেই জানো সিভিল সার্ভিস অ্যাসপায়ারেন্টদের জন্য কিংবা ব্যাংকিং সার্ভিস অ্যাসপায়ারেন্টদের জন্য এই দ্য হিন্দু অ্যানালিসিস কতখানি গুরুত্বপূর্ণ। আজ 28 আগস্ট 2020 প্রতিদিনের মতো দ্য হিন্দু অ্যানালিসিস বাংলায় তোমাদের জন্য নিয়ে এলাম আবারও একবার। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তবে তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট আছে, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে প্লিজ শেয়ার করো আর বন্ধুদের সাজেস্ট করো আমাদের চ্যানেলটা। আর যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, যাতে পরবর্তী ভিডিওসগুলোর নোটিফিকেশান, লাইভসগুলোর নোটিফিকেশান এবং প্রতিদিনের দ্য হিন্দু অ্যানালিসিসের নোটিফিকেশান সবার আগে তুমি পেতে পারো। আর একটা কথা বলে নিই, আমরা গোটা দ্য হিন্দু নিউজ পেপারটা ধরে অ্যানালিসিস করব না, কেবলমাত্র আমাদের সিভিল সার্ভিসেসের জন্য যে নিউজগুলো প্রয়োজন বা ব্যাংকিং সার্ভিসেসের জন্য যে নিউজগুলো প্রয়োজন সেই নিউজগুলো ধরেই আমরা অ্যানালিসিস করব। এবার কারো যদি পিডিএফ প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে জানাবে, তার জন্য পিডিএফ আমরা দিয়ে দেব। তবে আমার মনে হয় যেটুকু আমরা অ্যানালিসিস করব সেটুকুই তোমার জন্য সাফিসিয়েন্ট। তো চলো দেখা যাক আজকে প্রথম গুরুত্বপূর্ণ নিউজটা কী ছিল। প্রথম যে গুরুত্বপূর্ণ নিউজটার দিকে আজকে আমরা চোখ রাখবো সেটা হচ্ছে রিপোর্ট অন কনস্ট্রাকশন অ্যান্ড ডেমোলিশন ওয়েস্ট। ওকে, রিপোর্ট অন কনস্ট্রাকশন অ্যান্ড ডেমোলেশন ওয়েস্ট। এই কনস্ট্রাকশন অ্যান্ড ডেমোলেশন ওয়েস্ট বলতে তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই, অর্থাৎ কোনো একটি নির্মাণ কাজ এবং অথবা ধ্বংসকার্যের পরে যে ওয়েস্টটা পড়ে থাকে। কনস্ট্রাকশন অ্যান্ড ডেমোলেশন ওয়েস্ট ইজ জেনারেটেড হোয়েন এভার এনি কনস্ট্রাকশন অর ডেমোলেশন অ্যাক্টিভিটি টেক্স প্লেস such as building roads, bridges, flyover, subway, remodeling, etc. এবার কনস্ট্রাকশন মানে কোনো একটা জিনিস, কোনো বিল্ডিং তৈরি করা, অথবা ডিমোলেশন মানে ধ্বংস করা, তারপরে যে বর্জ্য পদার্থটা পড়ে থাকে, অর্থাৎ দেখো তোমাদের যদি একটা বাড়ি ভেঙে ফেলা হয়, কংক্রিট অনেক কিছু পড়ে থাকে, ধুলো, ময়লা, বালি, এই যে জিনিসগুলো, এগুলো হচ্ছে কনস্ট্রাকশন অ্যান্ড ডেমোলেশন ওয়েস্ট, দ্যাট ইজ C&D ওয়েস্ট। ওকে, it consists mostly of inert and non-biodegradable materials such as concrete, plaster, metal, wood, plastic, etc. I repeat, it consists mostly of inert and non-biodegradable materials such as concrete, plaster, metal, wood, প্লাস্টিক্স এটসেট্রা। তাহলে এগুলোর মধ্যে কী কী আছে? মোস্টলি আছে জড় পদার্থ এবং ইনার্ট পদার্থ এবং মানে নিষ্ক্রিয় পদার্থ এবং নন বায়োডিগ্রেডেবল, যেগুলো পরিবেশের সঙ্গে মিশে যায় না। যেমন হচ্ছে কংক্রিট পরিবেশের সঙ্গে মেশে না, দেখবে কোথাও যদি কংক্রিট ফেলা হয় যে যুগ থেকে যায়। প্লাস্টার, মেটাল মানে ধাতু, কাঠ কিছু পরিবেশের সঙ্গে মেশে অনেক দেরি হয়, প্লাস্টিক এটসেট্রা। সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট, যেটাকে আমরা CSE বলি, সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট দিল্লি বেসড think tank has released a report on construction and demolition, that is C&D waste. তাহলে এই C&D waste বা কনস্ট্রাকশন অ্যান্ড ডেমোলেশন ওয়েস্টের ওপর রিপোর্ট কারা পাবলিশ করেছে? সেন্টার ফর এনভায়রনমেন্ট, CSE। এটা অবশ্যই নোট করে রাখো। দ্য হাইলাইটস অফ দ্য রিপোর্ট আর অ্যাজ ফলোজ। এই রিপোর্টের যে মূল গুরুত্বপূর্ণ তথ্যগুলো হাইলাইটটা আমরা দিয়ে দিচ্ছি। ইন্ডিয়া রিসাইকেলস জাস্ট 1% অফ ইটস কনস্ট্রাকশন অ্যান্ড ডেমোলেশন ওয়েস্ট। ওকে, তার মানে ভারতবর্ষ কতটুকু রিসাইকেল করে? গোটা ভারতে কেবলমাত্র 1%, মানে 100 ভাগের 1 ভাগ। চিন্তা করো, অ্যাবাউট 6,500 টনস পার ডে। এই 100 ভাগের 1 ভাগটা কত না 6,500 টন প্রতিদিন। ভারতবর্ষ তার যত C&D ওয়েস্ট হয়, যত কনস্ট্রাকশন এবং ডেমোলেশন ওয়েস্ট হয়, তার মাত্র 1% রিসাইকেল করে। সেটা কত না 6,500 tons per day. The country generates an estimated 150 million tons of C&D waste every year. প্রতি বছর পরিমাণটা কত না 150 million tons, according to the Building Material Promotion Council. According to the Building Material Promotion Council. ওকে, BMPC বলা হয়, বিল্ডিং মেটেরিয়াল প্রমোশন কাউন্সিল। এটার সংক্ষিপ্ত নাম হচ্ছে বিএমপিসি অনুযায়ী কি ভারতবর্ষ প্রতি বছর 150 মিলিয়ন টন C&D ওয়েস্ট জেনারেট করে।
unofficial estimates of the total waste generated in the country put the figure at 3 to 5 times more than the official estimate. এই বিল্ডিং মেটেরিয়াল প্রমোশন কাউন্সিল এরা কি করে, এরা তো অফিসিয়াল এস্টিমেট করে, কিন্তু গ্রামের দিকে কত কত হয়, আনঅফিসিয়াল কত কত হয় সেই এস্টিমেটটা আমরা জানি না। সেটা অলমোস্ট আনঅফিসিয়াল সোর্স অনুযায়ী প্রায় এই যে এস্টিমেট 150 মিলিয়ন টন এর 3 থেকে 5 গুণ। About 53 cities were expected to set up recycling facilities to recover material from C&D waste by 2017, but only 13 cities have done that by 2020. I repeat, about 53 cities were expected to set up recycling facilities to recover material from C&D waste by 2017. অর্থাৎ 2017 সালের মধ্যে 53টা শহরে এই রিসাইক্লিং ফেসিলিটি চালু হওয়ার কথা ছিল, ওকে, শুরু হওয়ার আশা করা যাচ্ছিল, বাট অনলি 13 সিটিজ হ্যাভ ডান দ্যাট বাই 2020। কিন্তু 2020 হয়ে গেল, 2020 পর্যন্ত দেখা গেছে মাত্র 13টা শহরে এগুলো গড়ে উঠেছে। ওকে, ভালো করে এটা খেয়াল রাখবে, কতগুলো শহরে C&D ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম চালু করার কথা ছিল, সেটা হচ্ছে 53, আর গড়ে উঠেছে কটা, 13টা শহরে, মানে এখনও 40টা শহরে গড়ে ওঠেনি। Heaps of concrete, bricks and metal waste from construction were choking water bodies, green areas and public spaces in Indian cities. Heaps of concreteর স্তূপ, brick and metal waste, কংক্রিটের স্তূপ, ইট ভাঙা এবং ধাতুর টুকরো ফ্রম কনস্ট্রাকশন ওয়ার চকিং ওয়াটার বডিজ, এগুলো কি হচ্ছে, জল দূষণ ঘটাচ্ছে, জল আটকে দিচ্ছে, গ্রিন এরিয়াজের ক্ষতি করছে, পাবলিক স্পেসেসে দেখা যাচ্ছে যেখানে সেখানে। Toxic dust particles from debris were polluting air at a time when cities had to reduce their particulate pollution by 20 to 30% by 2024 under the ongoing National Clean Air Program. Toxic dust particles from the debris were polluting the air at a time when cities had to reduce their particulate pollution by 20 to 30% by 2024 under the going National Clean Air Program. যেখানে ন্যাশনাল ক্লিন এয়ার প্রোগ্রাম NCAP বলেছিলাম, এই ন্যাশনাল ক্লিন এয়ার প্রোগ্রাম চলছে, যেটা অনুযায়ী কী করতে হবে, 2024 সালের মধ্যে শহরগুলোকে তাদের দূষণের হার 20 থেকে 30% কমিয়ে ফেলতে হবে। সেখানে দেখা যাচ্ছে এই ডাস্ট পার্টিকেলগুলো, টক্সিক ডাস্ট পার্টিকেলগুলো পরিবেশের এবং ক্ষতি করছে এবং এয়ার পলিউশন ঘটাচ্ছে। যেমন ধরো সিমেন্টের পার্টিকেল, সিমেন্টের ধুলোটা এত মারাত্মক, তোমরা যদি কিছুক্ষণ থাকো দেখবে কাশি হবে এবং মারাত্মক রকমের সব রোগ লক্ষণ দেখা দেবে, ঠিক আছে। এই যে টক্সিক ডাস্ট পার্টিকেলগুলো কী হচ্ছে, চারদিকে ঘুরে বেড়াচ্ছে, যেখানে আমাদের কমিয়ে ফেলার কথা, শহরগুলোর 20 থেকে 30% পলিউশন কমানোর কথা, সেখানে কমানো যাচ্ছে না। এইবার তোমাদের বলেছিলাম বিএমপিসি, এই বিএমটিপিসি বা বিএমপিসি বিষয়টা কি, বিল্ডিং মেটেরিয়াল প্রমোশন কাউন্সিল বিষয়টা আসলে কি। অ্যাকচুয়াল এটার পুরো নাম হচ্ছে বিল্ডিং মেটেরিয়ালস অ্যান্ড টেকনোলজি প্রমোশন কাউন্সিল। বিল্ডিং মেটেরিয়ালস অ্যান্ড টেকনোলজি প্রমোশন কাউন্সিল ইজ অ্যান অটোনোমাস বডি আন্ডার দ্য এজিস of the Ministry of Housing and Urban Affairs established in 1990. এই এজিস কথাটা তোমাদের আগেও বলেছিলাম, এটার মানে হচ্ছে পৃষ্ঠপোষকতা, অর্থাৎ মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্সের পৃষ্ঠপোষকতায় এই বিল্ডিং মেটেরিয়ালস অ্যান্ড টেকনোলজি প্রমোশন কাউন্সিল, এটা 1990 সালে গড়ে উঠেছিল। বিএমটিপিসি has been working towards cost-effective, innovative, energy-efficient, environment-friendly and disaster-resistant building materials and construction technologies from lab to field. বিএমটিপিসির কাজ কি? বিএমটিপিসি হচ্ছে কস্ট এফেক্টিভ, অর্থাৎ কম খরচে করা যাবে, ইনোভেটিভ অর্থাৎ নূতনভাবে তৈরি করা, ইনোভেশন, জানো ইনোভেশন থেকে ইনোভেটিভ এসছে, এনার্জি এফিসিয়েন্ট অর্থাৎ পরিশ্রম বাঁচবে, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি পরিবেশ বান্ধব, এবং ডিজাস্টার রেজিস্ট্যান্ট অর্থাৎ প্রাকৃতিক বিপর্যয়গুলোকে মোকাবিলা করা যাবে, এরকম কনস্ট্রাকশন মেটেরিয়াল নিয়ে কাজ করে, সেগুলোকে ল্যাব থেকে ফিল্ডে নিয়ে আসে। It aims to promote development, standardization, mechanization and large-scale field application of innovative and emerging building materials and technologies
ইন দ্য কনস্ট্রাকশন সেক্টর। এটার কাজ কি, এটার এম কি, এটার লক্ষ্য হচ্ছে ডেভেলপমেন্ট, স্ট্যান্ডার্ডাইজেশন অ্যান্ড মেকানাইজেশন অ্যান্ড লার্জ স্কেল ফিল্ড অ্যাপ্লিকেশন অফ ইনোভেটিভ অ্যান্ড এমার্জিং বিল্ডিং মেটেরিয়ালস অ্যান্ড টেকনোলজিস ইন দ্য কনস্ট্রাকশন সেক্টর। অর্থাৎ এই যে কনস্ট্রাকশন সেক্টর বা নির্মাণ শিল্পের ডেভেলপমেন্ট মানে কি, উন্নতি করা, স্ট্যান্ডার্ডাইজেশন করা, মেকানাইজেশন করা এবং লার্জ স্কেল অ্যাপ্লিকেশন অফ ইনোভেটিভ অ্যান্ড এমার্জিং বিল্ডিং মেটেরিয়ালস। অর্থাৎ নতুন বিল্ডিং পদ্ধতি ব্যবহার করা এবং মেটেরিয়াল ব্যবহার করা। এরপর একটা গুরুত্বপূর্ণ নিউজ আজকে ছিল, সেটা হচ্ছে বায়োচার। এই বায়োচার বিষয়টা কি? বায়োচার খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা তোমরা অবশ্যই নোট করে রাখবে। বায়োচার ইজ আ চারকোল ইউজড অ্যাজ এ সয়েল অ্যামেন্ডমেন্ট ফর বোথ কার্বন সেকুয়েস্ট্রেশন অ্যান্ড সয়েল হেলথ বেনিফিটস। এই সেকুয়েস্ট্রেশন কথাটা কিন্তু তোমরা অবশ্যই নোট করে রাখবে, ওকে? Biochar is a charcoal used in soil amendment from both carbon sequestration and soil health benefits. Sequestration মানে আলাদা করা, পৃথক করা। তাহলে বায়োচার কী কাজে? বায়োচার ইজ আ টাইপ অফ চারকোল। তাহলে এটা কি হচ্ছে? এটা একটা টাইপের চারকোল। এটা কি করে? সয়েল অ্যামেন্ডমেন্ট, অর্থাৎ মাটিকে পরিশুদ্ধ করতে সাহায্য করে, মাটিকে আলাদা করে দিতে সাহায্য করে, নূতনত্ব আনতে সাহায্য করে এবং সয়েল হেলথ বেনিফিট, মাটির স্বাস্থ্যের উন্নতি ঘটায়। Biochar, technically defined as the solid material obtained from the thermochemical conversion of biomass in oxygen limited environment. Biochar কি? Biochar technically defined as the solid material obtained from the thermochemical conversion of biomass in an oxygen limited environment. অর্থাৎ অক্সিজেন লিমিটেড পরিবেশে, কম অক্সিজেনের যোগানযুক্ত পরিবেশে কোনো সলিড মাসগুলোকে থার্মোকেমিক্যাল কনভার্সন করে বায়োচার বানানো হয়। লাইক মোস্ট চারকোল, বায়োচার ইজ মেড ফ্রম বায়োমাস ভায়া পাইরোলিসিস, ওকে? অন্যান্য চারকোলের মতো বায়োচারও তৈরি করা হয় বায়োমাস থেকে পাইরোলিসিস পদ্ধতিতে। এই পাইরোলিসিস পদ্ধতিটা কি? দ্য ডিকম্পোজিশন ব্রট অ্যাবাউট বাই হাই টেম্পারেচার। উচ্চ তাপমাত্রায় যে ডিকম্পোজিশন ঘটানো হয়, যে ক্ষয়ের প্রক্রিয়া ঘটানো হয়, সেটাকে বলা হয় পাইরোলিসিস। বায়োচার মে ইনক্রিজ দ্য ফলোয়িং। বায়োচার এইগুলো বাড়িয়ে দিতে পারে। কোনগুলো? মাটির কী বাড়ায়? সয়েল ফার্টিলিটি অফ অ্যাসিডিক সয়েলস। কী করে? যেগুলো আম্লিক মাটি, তার সয়েল ফার্টিলিটি বাড়ায়, তার উর্বরতা বাড়িয়ে দেয়, অর্থাৎ লো পিএইচ সয়েলস, পিএইচ কমিয়ে দেয়। পিএইচ কি সেটা নিয়ে আজকেই একটা ক্লাস তোমাদের দেব, অনিন্দিতা নিয়েছে, সেই ক্লাসটা আজকেই তোমাদের সঙ্গে শেয়ার করব। নেক্সট হচ্ছে এগ্রিকালচার প্রোডাক্টিভিটি। তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নিও যাতে এই ক্লাসগুলো তোমরা পেতে পারো। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, ওটা ভুলে যেও না, আদারওয়াইজ তোমরা নোটিফিকেশান পাবে না। নেক্সট হচ্ছে এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি, অর্থাৎ কৃষিজ উৎপাদন। নেক্সট প্রোটেকশন এগেনস্ট সাম ফলিয়ার অ্যান্ড সয়েল ব্রোন ডিজিজেস। মাটির কিছু রোগ থেকে এবং কিছু কীটপতঙ্গ থেকে বাঁচাতে সাহায্য করে। নেক্সট হচ্ছে সয়েলস ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি, মাটির জল ধারণ ক্ষমতা বাড়ায়। নিউট্রিয়েন্ট সাপ্লাই অ্যান্ড রিটেনশন, ওকে? যেন পুষ্টির যোগান বাড়ায়। আর রিসেন্ট রিসার্চ ইন ঘানা, an African nation, provided biochar application could help promote cowpea growth and crop yield in the country, as well as fight climate change impact on soil. আর রিসেন্ট রিসার্চ ইন ঘানা, রিসার্চটা কোথায় হয়েছে? ঘানার একটা গবেষণায় দেখা যাচ্ছে, ঘানা কি না অ্যান আফ্রিকান নেশন, সেখানে কি দেখা যাচ্ছে? বায়োচার অ্যাপ্লিকেশন কুড হেল্প প্রমোট কাউপি গ্রোথ। বায়োচার ব্যবহার করলে কি হবে? কাউপি মানে হচ্ছে বরবটি, বরবটির ফলন বেড়ে যাবে, ওকে? এই কাউপি মানে হচ্ছে বরবটির ফলন বাড়াতে সাহায্য করে, অ্যান্ড ক্রপ ইয়েল্ড, এবং অন্যান্য শস্য বাড়াতে সাহায্য করে। ইন দ্য কান্ট্রি, কোন কান্ট্রিতে? ঘানায়। অ্যাজ ওয়েল অ্যাজ ফাইট ক্লাইমেট চেঞ্জ ইম্প্যাক্ট অন সয়েল। তোমরা জানো পরিবেশের প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, এই যে আবহাওয়ার পরিবর্তন, পরিবেশের পরিবর্তন, জলবায়ুগত পরিবর্তন, এই পরিবর্তনের ফলে মাটির ওপর যে প্রভাব পড়ছে, খারাপ প্রভাবগুলো কাটিয়ে উঠতে সাহায্য করছে। নেক্সট যে গুরুত্বপূর্ণ নিউজটা আজকে দেখবো সেটা হচ্ছে কোড অন সোশ্যাল সিকিউরিটি বিল 2019। কোড অন সোশ্যাল সিকিউরিটি বিল 2019, অর্থাৎ সোশ্যাল সিকিউরিটি বিল 2019 কোডিং, ওকে? Code on Social Security Bill 2019 seeks to consolidate the laws relating to social security workers and subsume 8 central laws. কোন 8 সেন্ট্রাল লজ, এইটা আমাদের খুব জানা দরকার, যে কোন 8টা সেন্ট্রাল
অর্থাৎ কেন্দ্রীয় আইনকে এই কোড অন সোশ্যাল সিকিউরিটি সাবজিউম করছে, অর্থাৎ এর মধ্যে আছে, সেইগুলো আমরা জেনে নেব। দ্য সোশ্যাল সিকিউরিটি কোড উইল সাবজিউম 8 সেন্ট্রাল লেবার অ্যাক্টস, নেমলি কোনগুলো, এগুলো অবশ্যই নোট করে রাখো। এগুলো তোমাদের ইকোনমির ক্ষেত্রেও লাগে, যে এই লটা কবে পাস করা হয়েছে, জাস্ট এগুলো অনেক ক্ষেত্রে লাগে। এমপ্লয়িজ কম্পেনসেশন অ্যাক্ট 1923, ওকে, এমপ্লয়িজ কম্পেনসেশন অ্যাক্ট 1923, এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স অ্যাক্ট 1948, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডস অ্যান্ড মিসলেনিয়াস প্রভিশনস অ্যাক্ট 1952, এমপ্লয়িজ কম্পেনসেশন অ্যাক্ট, এটা জানো তোমরা, এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স অ্যাক্ট 1948, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড মিসলেনিয়াস প্রভিশনস অ্যাক্ট 1952, ম্যাটারনিটি বেনিফিট অ্যাক্ট, ওকে, 1961, মাতৃত্বকালীন সুযোগ সুবিধার জন্য যে আইন, পেমেন্ট অফ গ্র্যাচুইটি 1972, সিনে ওয়ার্কার্স ওয়েলফেয়ার ফান্ড অ্যাক্ট 1981, এগুলো আর বাংলা করছি না, এগুলো তোমরা সবাই জানো। সিনে ওয়ার্কার্স মানে সিনেমার সঙ্গে যুক্ত যে সমস্ত লোকজন। বিল্ডিং অ্যান্ড আদার কনস্ট্রাকশন ওয়ার্কার্স সেস অ্যাক্ট 1996, আনঅর্গানাইজড ওয়ার্কার্স সোশ্যাল সিকিউরিটি অ্যাক্ট 2008, অর্থাৎ আনঅর্গানাইজড ওয়ার্কারদের সোশ্যাল সিকিউরিটি অ্যাক্ট পাস হয় 2008-এ। এবার সোশ্যাল সিকিউরিটি স্কিমস আন্ডার দ্য কোড, দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট মে নোটিফাই ভেরিয়াস সোশ্যাল সিকিউরিটি স্কিমস ফর বেনিফিট অফ ওয়ার্কার্স। In addition, the central or state government may notify specific schemes for gig workers, platform workers, and unorganized workers to provide various benefits such as life and disability cover. তোমরা এবারে এই বলবে যে গিগ ওয়ার্কার মানে কি? স্টেট গভর্নমেন্ট অথবা সেন্ট্রাল গভর্নমেন্ট নোটিফাই করতে পারবে, কিছু স্কিম তৈরি করতে পারবে যেগুলো এই গিগ ওয়ার্কার্স, প্ল্যাটফর্ম ওয়ার্কার্স, আনঅর্গানাইজড ওয়ার্কার্স এদের জন্য। কেন না? টু প্রোভাইড ভেরিয়াস বেনিফিট, তাদের নানা সুযোগ সুবিধা দেওয়ার জন্য, বিশেষত লাইফ রিস্ক কিংবা ডিসেবিলিটি কভার এইগুলোর জন্য। এবার গিগ মানে হচ্ছে রেলওয়ে কোচ, কিন্তু এখানে গিগ ওয়ার্কার বলতে আমরা কি বুঝবো? জিআইজি গিগ মানে হচ্ছে রেলওয়ে কোচ, ওকে। তো আমরা গিগ ওয়ার্কার বলতে কি বুঝবো? গিগ ওয়ার্কার্স রেফার টু ওয়ার্কার্স আউটসাইড দ্য ট্রেডিশনাল এমপ্লয়ার এমপ্লয়ি রিলেশনশিপ, ওকে। এটা কিন্তু খুব ভালো করে নোট করবে, এগুলো ইকোনমির খুব ইম্পর্ট্যান্ট কিছু কোয়েশ্চেন থাকে। কাদের গিগ ওয়ার্কার বলো? গিগ ওয়ার্কার রেফার্স টু ওয়ার্কার্স আউটসাইড দ্য ট্র্যাডিশনাল এমপ্লয়ার এমপ্লয়ি রিলেশনশিপ, যাদের আমরা ফ্রিল্যান্সার বলি। অর্থাৎ এমপ্লয়ার এমপ্লয়ি কিছু নয়, আমি একটা জিনিস তোমাকে দেবো, তুমি তার বদলে আমাকে কিছু পেমেন্ট দেবে। প্ল্যাটফর্ম ওয়ার্কার্স কাদের বলি? প্ল্যাটফর্মে যারা কাজ করে তাদের নয়। প্ল্যাটফর্ম ওয়ার্কার্স আর ওয়ার্কার্স হু অ্যাক্সেস দ্য অর্গানাইজেশনস অর ইন্ডিভিজুয়ালস ইউজিং অনলাইন প্ল্যাটফর্মস অ্যান্ড আর্ন মানি বাই প্রোভাইডিং দেম উইথ স্পেসিফিক সার্ভিসেস। প্ল্যাটফর্ম ওয়ার্কার্স তাহলে কারা? এরা হচ্ছে কোনো অর্গানাইজেশন বা ইন্ডিভিজুয়ালের জন্য অনলাইনে কিছু কাজ করে দেয় এবং সেই কাজ করে দেওয়ার বিনিময়ে টাকা পয়সা পায়। আনঅর্গানাইজড ওয়ার্কার কাদের বলি? আনঅর্গানাইজড ওয়ার্কার্স ইনক্লুড হোম বেসড অ্যান্ড সেলফ এমপ্লয়েড ওয়ার্কার্স। এটা বুঝতেই পারছো, কিছু বাড়ি থেকে কাজ করে হোম বেসড ওয়ার্ক, অ্যান্ড কিছু সেলফ এমপ্লয়েড অর্থাৎ নিজেকে কাজ দেয়, যেটা স্বনিয়োগ যেটাকে বলে, স্বনিযুক্তি। এরপর কভারেজ অ্যান্ড রেজিস্ট্রেশন। কভারেজ অ্যান্ড রেজিস্ট্রেশনটা কীরকম, প্রসিডিওরটা কীরকম হবে? দ্য কোড স্পেসিফাইজ ডিফারেন্ট অ্যাপ্লিকেবিলিটি থ্রিশোল্ডস ফর দ্য স্কিমস। কী? দ্য থ্রিশোল্ডস মে বি অ্যামেন্ডেড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। যে এই অ্যাপ্লিকেবিলিটি অফ থ্রিশোল্ডস মানে যে গ্রহণযোগ্যতা বা যে সূচক রেখেছে, লক্ষ্যমাত্রা রেখেছে, সেগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট মাঝে মাঝেই পরিবর্তন করতে পারে। All the eligible establishments are requested to register under the code unless they are already registered under any other labor law. প্রত্যেকটা ভালো করে বোঝো, অল এলিজিবল এস্টাবলিশমেন্ট, এর জন্য যে এস্টাবলিশমেন্ট মানে প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানগুলো এটা যোগ্য, তারা যদি অলরেডি অন্য কোনো লেবার লর আন্ডারে রেজিস্টার না হয়ে থাকে, তাহলে তাদের এখানে অ্যাপ্লাই করতে হবে এবং রেজিস্টার করাতে হবে। কন্ট্রিবিউশন কি? দ্য ইপিএফ মানে জানো, এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড, এগুলো তোমরা জানো আর বলছি না। ইপিএস, ইডিএলআই, ESI schemes will be financed through a combination of contributions from the employer and the employee. এটা জানো তোমরা সবাই যে এই যে স্কিমগুলো ইপিএফ, ইপিএস, ইডিএলআই, ইএসআই, এগুলোতে এমপ্লয়ার কিছু পয়সা দেয় আর এমপ্লয়ি কিছু পয়সা দেয়, দুজনের থেকে এই স্কিমগুলো চলে। All contribution towards payment of gratuity, maternity benefit, cess for building workers and employee compensation will be borne by the employer. Okay. Schemes for gig workers, platform workers and unorganized workers may be financed through a combination of contribution from the employer, employee and the appropriate government.
অর্থাৎ এই যে গিগ ওয়ার্কার, প্ল্যাটফর্ম ওয়ার্কার বা আনঅর্গানাইজড ওয়ার্কারদের ক্ষেত্রে কিছু স্কিম এরম থাকতে পারে যেখানে এমপ্লয়ির পাশাপাশি গভর্নমেন্টও পয়সা দেবে, সেটা সেন্ট্রাল বা স্টেট যে কোনো একজন। সোশ্যাল সিকিউরিটি অর্গানাইজেশনস, দ্য কোর্ট provides for the establishment of several bodies to administer the social security schemes. This includes এই সোশ্যাল সিকিউরিটি বডিজের মধ্যে কে কে আছে? A central board of trustees headed by the Central Provident Fund Commissioner to administer the EPF, EPS and EDLI schemes. কে থাকবেন তাহলে? সেন্ট্রাল প্রভিডেন্ট ফান্ড কমিশনার, ঠিক আছে, ইনি থাকবেন সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজের হেড হিসেবে। আর কে থাকবেন? অ্যান এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কোম্পানি কর্পোরেশন, যে কোনো একটা এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন, যেটা হেড করবে কে, লিড করবে কে? হেডেড বাই এ চেয়ারপারসন অ্যাপয়েন্টেড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট টু অ্যাডমিনিস্টার দ্য ইএসআই স্কিম। ন্যাশনাল অ্যান্ড স্টেট লেভেল সোশ্যাল সিকিউরিটি বোর্ডস হেডেড বাই দ্য সেন্ট্রাল অ্যান্ড স্টেট মিনিস্টার্স ফর লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট রেসপেক্টিভলি to administer schemes for unorganized workers. Okay, state level building workers welfare boards headed by a chairperson nominated by the state government to administer schemes for building workers. তো তোমরা অবশ্যই এগুলো জেনে রাখবে যে কে কে কোন এইগুলোতে থাকবে, এদের ওয়েলফেয়ার যে কমিটিগুলো হবে সেখানে কারা কারা থাকবে, এটা তোমাদের জেনে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর ইন্সপেকশন, যে কোনো একটা জিনিস গঠন হলে তার ইন্সপেকশন অ্যান্ড অ্যাপিল কিছু জায়গা থাকা দরকার, সেটাও আছে এখানে। কি আছে? দ্য কোড অলসো স্পেসিফাইড জুডিশিয়াল বডিজ হুইচ মে হিয়ার অ্যাপিলস ফ্রম দ্য অর্ডার্স টু অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটিজ। ওকে, and orders of the administrative authorities. For example, industrial tribunals constituted under the Industrial Disputes Act 1947, এটা তোমাদের জানার জন্য জাস্ট উল্লেখ করা হয়েছে যে ইন্ডাস্ট্রিয়াল ট্রাইব্যুনাল কোন আইন অনুযায়ী গঠন করা হয়েছে, দ্যাট ইজ ইন্ডাস্ট্রিয়াল ডিসপুটস অ্যাক্ট 1947. ইন্ডাস্ট্রিয়াল ট্রাইব্যুনালস উইল হেয়ার দ্য ডিসপুটস আন্ডার ইপিএফ স্কিম। ইপিএফ স্কিমে যদি কোনো ডিসপুট থাকে, মালিক পক্ষ পয়সা দিল না, এরকম কোনো যদি ডিসপুট থাকে, সেটা কে শুনবে? ইন্ডাস্ট্রিয়াল ট্রাইব্যুনাল। অফেন্সেস অ্যান্ড পেনাল্টিজ, অনেক ক্ষেত্রেই দেখা যায় কর্মচারীরা ঠিকমতো, লেবাররা ঠিকমতো পয়সা দিয়ে দিচ্ছে, এমপ্লয়াররা ঠিকমতো পয়সা দিয়ে দিচ্ছে, ইপিএফের জন্য তাদের টাকাটা কেটে নেওয়া হচ্ছে বেতন থেকে, কিন্তু যে এমপ্লয়িরা দিয়ে দিলেও এমপ্লয়ার টাকা দিচ্ছে না, মালিক পক্ষ টাকা দিচ্ছে না, সেক্ষেত্রে কী হবে? দ্য কোড স্পেসিফাইজ পেনাল্টিজ ফর টু ভেরিয়াস অফেন্সেস such as failure by an employer to pay contribution under the code after deducting the employee's share, punishable with imprisonment between 1 and 3 years and fine of 1 lakh rupees. যদি দেখা যায় যে এমপ্লয়ার, জাস্ট এক্ষুনি যেটা তোমায় বললাম, যে এমপ্লয়ি টাকা দিয়ে দিয়েছে, এমপ্লয়ির টাকা ডিডাক্ট করে দেওয়া হয়েছে ইপিএফের জন্য বা যে কোনো একটা স্কিমের জন্য, কিন্তু এমপ্লয়ার সেখানে টাকা দেয়নি, ইচ্ছে করে দেয়নি বা কোনো কারণে দিতে পারেনি, সেটা কী হবে? পানিশেবল। কীভাবে হবে? ইট ইজ পানিশেবল অফেন্স, এবং ইমপ্রিজনমেন্ট অর্থাৎ জেল হবে, 1 বছর থেকে 3 বছরের কারাদণ্ড হবে এবং 1 লাখ টাকা জরিমানা হবে, ফাইন অফ 1 লাখ রুপিজ। এইবার হচ্ছে ফলসিফিকেশন অফ রিপোর্ট, যে টাকা দেয়নি বলছে দিয়ে দিয়েছি, বা আমার কাজ করাচ্ছি 25 জন এমপ্লয়িকে দিয়ে, 25 জন কর্মচারী আছে আমার, আমি দেখিয়ে দিলাম যে 10 জন আছে, বাকি 15 জনের ইপিএফের টাকাটা মেরে নেবো, এরকম চিন্তাভাবনা হলো। কিংবা আমি কর্মচারীদের কাছ থেকে ইপিএফ কেটে নিচ্ছি কিন্তু আদৌ ইপিএফ করিনি, ফলস রিপোর্ট দিলাম, দ্যাট ইজ পানিশেবল উইথ ইমপ্রিজনমেন্ট অফ আপ টু 6 মান্থস। ওকে, 6 মাস পর্যন্ত জেল হবে। এবার একটা গুরুত্বপূর্ণ নিউজ, এটা কিন্তু তোমাদের জানতে হবে, এটা হচ্ছে একম রাভন ক্ষেত্র। তো ভিডিওটা এখানে পজ করো, করে জানাও একম রাভন ক্ষেত্র কোনটা, একম রাভন ক্ষেত্র কোন রাজ্যে অবস্থিত, এবং একম রাভন ক্ষেত্র তুমি জানো কি জানো না, জাস্ট এটুকু জানাও। দেখো, একম রাভন ক্ষেত্র অর লিঙ্গরাজ টেম্পল, একম রাভন ক্ষেত্র হচ্ছে লিঙ্গরাজ মন্দিরের আরেকটা নাম। ইট ওয়াজ বিল্ড অন 11th century AD, ইজ ডেডিকেটেড টু লর্ড শিবা। ইট ইজ দ্য লার্জেস্ট টেম্পল অফ ভুবনেশ্বর, ওড়িশা। এই যে একম রাভন ক্ষেত্র, এটাকে আমরা চিনি লিঙ্গরাজ মন্দির হিসেবে। এটা 11 শতকে তৈরি করা হয়েছিল লর্ড শিবার উদ্দেশ্যে, অর্থাৎ ভগবান শিবের উদ্দেশ্যে এই মন্দিরটা তৈরি করা হয়েছিল। ইট ইজ দ্য লার্জ টেম্পল অফ ভুবনেশ্বর, ওড়িশা। এটা ওড়িশা রাজ্যের ভুবনেশ্বরের সবথেকে বড় মন্দির। ইট ইজ বিলিভড টু হ্যাভ বিন বিল্ড বাই সোমবংশী কিং যজাতি I.
এটা বিশ্বাস করা হয়, তোমরা মাঝে মাঝেই কীর্তনে শোনো যজাতির গল্প, ঠিক আছে, যজাতি তার বাবার জন্য নরমেদ যজ্ঞ করেছিল, মাঝে মাঝেই কীর্তন টীর্তন শোনো। এটা বিশ্বাস করে উড়িষ্যার লোকজন যে এই মন্দিরটা ওই যজাতি তৈরি করেছিল, সোমবংশী রাজা যজাতি তৈরি করেছিল। ইট ইজ বিল্ড ইন রেড স্টোন অ্যান্ড ইজ আ ক্লাসিক এক্সাম্পল অফ কলিঙ্গ স্টাইল অফ আর্কিটেকচার। ইট ইজ built in red stone and is a classic example of কলিঙ্গ স্টাইল আর্কিটেকচার। এটা লাল পাথর দিয়ে তৈরি এবং বিশ্বাস এটি কলিঙ্গর স্টাইলের যে আর্কিটেকচার নির্মাণ রীতি, সেই নির্মাণ রীতি অনুসারে তৈরি করা হয়েছিল। এটা ক্লাসিক এক্সাম্পল, মানে ওটা একদম কলিঙ্গ স্টাইলের নির্মাণ রীতি মেনেই তৈরি করা হয়েছে। ওকে, এটা একটুখানি সরি। দ্য টেম্পল ইজ ডিভাইডেড ইন্টু 4 সেকশনস। এই টেম্পলটার 4টে সেকশন আছে। কি কি? একটা হচ্ছে গর্ভগৃহ বা গর্ভগৃহ তোমরা বলো, মন্দিরের ক্ষেত্রে প্রায়শই বলো গর্ভগৃহ আর গর্ভগৃহ, যেটাকে আমরা বলি স্যাংটাম স্যাংটোরিয়াম বা স্যাংটোরাম। স্যাংটাম স্যাংটোরামকে আমরা বলি গর্ভগৃহ বা গর্ভগৃহ। আর একটা আছে যজনাশালা, ঠিক আছে, যজনাশালা, দ্য হল অফ প্রেয়ার্স, ওকে, প্রার্থনা হল আমরা যেটা বলি। আর একটা হচ্ছে ভোগমণ্ডপ বা ভোগমণ্ডপ, যেটাকে আমরা ভোগ হল, ভোগ দেওয়ার জন্য বলি, ভোগ দেওয়ার জায়গা, দ্য হল অফ অফারিং। আর একটা হচ্ছে নাট্যশালা, হল অফ ডান্স। তাহলে কি কি? গর্ভগৃহ, যজনাশালা, ভোগমণ্ডপ অ্যান্ড নাট্যশালা। দ্য স্ট্রলিংস টেম্পল কমপ্লেক্স হ্যাজ 150 সাবসিডারি শ্রাইন্স। শ্রাইন্স মানে হচ্ছে ছোট ছোট মন্দির, ওকে। এই মন্দির কমপ্লেক্সে আরও 150টা ছোট ছোট মন্দির আছে। দ্য আদার অ্যাট্রাকশন অফ দ্য টেম্পল ইজ দ্য বিন্দুসাগর। এই মন্দিরের আরেকটা অন্য অ্যাট্রাকশন বা আকর্ষণ, মূল আকর্ষণ হচ্ছে বিন্দুসাগর। সেটা কি? আ স্পলিং পন্ড, এটা একটা পুকুর, উৎসর্গীকৃত মানে মূল পুকুর। স্প্রলিং টেম্পল মানে এইখানে যে স্প্রলিং টেম্পল মানে মূল হচ্ছে মূল পুকুর। দ্যাট হ্যাজ রিলিজিয়াস রিলেশনশিপ উইথ দ্য মেন টেম্পল। এটার মূল মন্দিরের সঙ্গে, মানে মূল মন্দির লাগোয়া একটা পুকুর আছে যেটার নাম হচ্ছে বিন্দুসাগর, মূল মন্দিরের সঙ্গে এটার সম্পর্ক রয়েছে। ওড়িশা গভর্নমেন্ট হ্যাজ অ্যানাউন্স টু গিভ আ ফেসলিফট টু দ্য 11th century লিঙ্গরাজ টেম্পল, আস্কিং টু ফ্রি 350 year স্ট্রাকচারাল স্ট্যাটাস। ওড়িশা গভর্নমেন্ট কী করছে? ওড়িশা গভর্নমেন্ট হ্যাজ অ্যানাউন্স টু গিভ এ ফেসলিফট টু দ্য 11th century লিঙ্গরাজ টেম্পল, আস্কিং টু ফ্রি 350 year স্ট্রাকচারাল স্ট্যাটাস। ওড়িশা গভর্নমেন্ট হচ্ছে 11 শতকের এই লিঙ্গরাজ মন্দিরটিকে 350 বছরের আগের যে গঠনগত রূপ দিতে যাচ্ছে। The proposed plan quoted to spend a total of rupee 700 crore for bringing the transformational changes in areas surrounding the লিঙ্গরাজ টেম্পল। লিঙ্গরাজ মন্দির এবং তার আশেপাশের এই পরিবর্তনের জন্য ওড়িশা গভর্নমেন্ট 700 কোটি টাকা ধার্য করেছে। নেক্সট একটা গুরুত্বপূর্ণ নিউজ, যেটা হচ্ছে রেস্ট্রিকশনস ইন পাবলিক প্রকিউরমেন্ট। রেস্ট্রিকশনস অন পাবলিক প্রকিউরমেন্ট, একটু বললাম আমি, রেস্ট্রিকশনস অন পাবলিক প্রকিউরমেন্ট। Recently, the government of India imposed restrictions on public procurement from bidders of countries that share land border with India, sitting grounds of defense and national security. রিসেন্টলি ভারত সরকার কি বলেছে? ভারতবর্ষ যাদের সঙ্গে ল্যান্ড বর্ডার শেয়ার করছে, অর্থাৎ স্থলে বর্ডার শেয়ার করছে এবং যাদের সঙ্গে ডিফেন্স এবং ন্যাশনাল সিকিউরিটি ইস্যু চলছে, তারা ভারতবর্ষের কোনো নিলামে বিড করতে পারবে না। This was done by amending the General Financial Rules 2017. This was done by amending the General Financial Rule 2017. Okay? এটা জেনে রাখবে কিন্তু। The government also amended Foreign Direct Invest Rule, mandating prior approval for investment by entities in countries that share land borders with India. এছাড়াও গভর্নমেন্ট এই যে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, তোমাদের ইকোনমি পড়াতে গিয়ে আমি বলেছিলাম এটার যে নিয়মকানুন ছিল এগুলোকেও কিন্তু একটু পরিবর্তন করছে। হাইলাইটস অফ দ্য রেগুলেশনস আর অ্যাজ ফলোজ। এই রেগুলেশনের হাইলাইট কিছু তোমাদের আমি বলে দিচ্ছি। বিডার্স ফ্রম দোজ কান্ট্রিজ উইল বি এলিজিবল অনলি ইফ দে আর রেজিস্টার্ড উইথ রেজিস্ট্রেশন কমিটি। এই যে দেশগুলো যারা আমাদের সঙ্গে ল্যান্ড শেয়ার করছে তাদের বিডার্সরা অর্থাৎ নিলামকারীরা নিলামে অংশ নিতে পারবে যদি কেবলমাত্র রেজিস্ট্রেশন কমিটির দ্বারা রেজিস্টার্ড হয়। এই রেজিস্ট্রেশন কমিটি কি না, কম্পিটেন্ট অথরিটি কনস্টিটিউটেড বাই ডিপার্টমেন্ট অফ প্রমোশন
অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারনাল ট্রেড, ডিপিআইআইটি বা ডিপার্টমেন্ট অফ প্রমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারনাল ট্রেড। এই ডিপার্টমেন্ট একমাত্র যদি ওদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেয় তাহলেই ওরা নিলাম করতে পারবে, বা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বা এফডিআই করতে পারবে, আমাদের দেশে বিনিয়োগ করতে পারবে। ফর ন্যাশনাল সিকিউরিটি রিজনস দ্য রেজিস্ট্রেশন কমিটি শ্যাল নট বি রিকোয়ার্ড টু গিভ রিজনস ফর রিজেকশন অর ক্যান্সেলেশন অফ রেজিস্ট্রেশন অফ এ বিডার। জাতীয় সুরক্ষা খাতিরে বা জাতীয় সুরক্ষাগত কারণে রেজিস্ট্রেশন কমিটি কোনো কারণ না দেখিয়েই কারো অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দিতে পারে বা ক্যান্সেল করে দিতে পারে, সেই ক্ষমতা দেওয়া হয়েছে। কারো মানে যে নিলামকারী নিলামে অংশ নেবে আমাদের সঙ্গে বর্ডার শেয়ার করে এরকম কোনো দেশ থেকে। বিডার্স উইল অলসো বি রিকোয়ার্ড টু টেক ম্যান্ডেটরি পলিটিক্যাল অ্যান্ড সিকিউরিটি ক্লিয়ারেন্স ফ্রম দ্য মিনিস্ট্রিজ অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স অ্যান্ড হোম রেসপেক্টিভলি। Bidders will also required to take mandatory political security clearance from the Ministries of External Affairs and Home respectively. তাহলে বিডার্সদের শুধু এটুকু করলেই হবে না, তাদেরকে ম্যান্ডেটরি পলিটিক্যাল অ্যান্ড সিকিউরিটি ক্লিয়ারেন্সও নিতে হবে, অর্থাৎ রাজনৈতিক এবং সুরক্ষাগত ছাড়পত্রও নিতে হবে। কাদের থেকে? দ্য মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, অর্থাৎ বুঝতেই পেরেছ, অ্যান্ড হোম রেসপেক্টিভলি, অর্থাৎ গৃহ মন্ত্রক এবং বিদেশ মন্ত্রক দুটো থেকেই নিতে হবে। মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স অ্যান্ড মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স। মিনিস্ট্রি অফ হোম এখানে একটা অ্যাফেয়ার্স লিখে দিলে তোমাদের বুঝতে সুবিধা হবে, আমি লিখে দিচ্ছি। তাহলে কাদের থেকে নিতে হবে? মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স অ্যান্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্স, দুজনের থেকেই নিতে হবে। দ্য অর্ডার উইল নট অ্যাপ্লাই টু প্রকিউরমেন্ট বাই the private sector. The central government has invoked the provisions of Article 257(1) of the Constitution directing the state governments to implement this order for all public procurement. সেন্ট্রাল গভর্নমেন্ট কী করলো? 257 ধারার 1 নম্বর উপধারা অর্থাৎ আর্টিকেল 271 ক্লজ 1 অনুযায়ী স্টেট গভর্নমেন্টগুলোকে ডিরেকশন দিল এই আইনটা অবশ্যই ইমপ্লিমেন্ট করতে হবে। এই 257 এক কী, এটা অবশ্যই তোমাদের সঙ্গে আমি আজকেই আলোচনা করব। অর্থাৎ আর্টিকেল 271 ক্লজ 1 কী বলছে? ফর স্টেট গভর্নমেন্ট প্রকিউরমেন্ট দ্য কম্পোনেন্ট অথরিটি উইল বি কনস্টিটিউটেড বাই দ্য স্টেটস বাট পলিটিক্যাল অ্যান্ড সিকিউরিটি ক্লিয়ারেন্স ফ্রম দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট মিনিস্ট্রিজ উইল রিমেন নেসেসারি। স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রে এই যে কম্পিটেন্ট অথরিটি, যেটা আগের ক্ষেত্রে বলেছিলে ডিপিআইআইটি, সেটা এখানে কম্পিটেন্ট অথরিটি স্টেট গভর্নমেন্টই ঠিক করবে, কিন্তু পলিটিক্যাল এবং সিকিউরিটি ক্লিয়ারেন্স তোমাকে নিতে হবে সেন্ট্রাল গভর্নমেন্টের ওই মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স অ্যান্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্সের কাছ থেকে। রিল্যাক্সেশন উইল বি প্রোভাইডেড ফর প্রকিউরমেন্ট অফ কোভিড-19 মেডিকেল সাপ্লাইজ টিল 31 ডিসেম্বর 2020। কেবলমাত্র এখানে ছাড় দেওয়া হয়েছে কোভিড-19 মেডিকেল ইকুইপমেন্টস বা মেডিসিন সাপ্লাইয়ের ক্ষেত্রে, সেটাও 31 ডিসেম্বর 2020 পর্যন্ত। রিসেন্টলি ডিপিআইআইটি হ্যাজ নোটিফাইড এ ফরম্যাট ফর পোটেন্সিয়াল বিডার্স ফ্রম চায়না অ্যান্ড পাকিস্তান ফর পার্টিসিপেটিং ইন টেন্ডার্স ফর অফিসিয়াল প্রকিউরমেন্ট। ওকে, এটা আর জানার খুব একটা দরকার নেই। দ্য বিডার্স হ্যাভিং বেনিফিশিয়াল ওনারশিপ of up to 10% in Pakistan and China will be eligible to bid in public procurement in India only if they are registered with the Department for Promotion of Industry and Internal Trade. এরপর দেখো, they are also required to submit application for security clearance in the format specified by the DPIIT. Once the registration is done, it will be valid for 12 months. তাহলে একবার রেজিস্ট্রেশন হয়ে গেলে সেটা 12 মাস পর্যন্ত ভ্যালিড থাকবে। However, in case of appointment of the new director or directors, new shareholders with more than 10% shares, change in controlling ownership interest or control through other means, the registration shall stand cancelled. Okay, in such cases the bidders will have to apply for a fresh registration. এরকম ক্ষেত্রে যদি দেখা যায় যে কোনো শেয়ার হোল্ডার 10%-এর বেশি শেয়ার কিনে ফেলেছে নতুন করে, কিংবা নতুন করেও জাস্ট ডিরেক্টর এসছে, সেরকম ক্ষেত্রে আবার নতুন করে অ্যাপ্লাই করতে হবে এবং রেজিস্ট্রেশন করতে হবে। দ্য লিস্ট অফ রেজিস্টার্ড বিডার্স উইল বি ডিসপ্লেড অন দ্য ডিপিআইআইটি ওয়েবসাইট। এবারে এই বিডারদের লিস্ট একটা ডিপিআইআইটি ওয়েবসাইটে থাকবে। এবার তোমাদের এখানে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আর্টিকেল 257, এটা আমি বলে দেবো বলেছিলাম। আর্টিকেল 257 ক্লজ 1, এই বিষয়টা আসলে কি? It states that is Article 257(1) states that the executive power of every state shall be so exercised as not to impede or prejudice the exercise of the executive power of the union. অর্থাৎ কোনো রাজ্য এমন কোনো পাওয়ার ভোগ করবে না যখন
কেন্দ্রের সঙ্গে সংঘাত ঘটবে। ওকে, কোনো এক্সিকিউটিভ পাওয়ার যদি কেন্দ্রের সঙ্গে সংঘাত ঘটে তাহলে কেন্দ্রেরটাকেই আমাদের মেনে নিতে হবে। ইট অলসো অথরাইজেস দ্য ইউনিয়ন টু গিভ সাচ ডিরেকশন টু স্টেট অ্যাজ মে অ্যাপিয়ার টু দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টু বি নেসেসারি ফর দ্যাট পারপাস। ইট অলসো অথরাইজেস দ্য ইউনিয়ন টু গিভ সাচ ডিরেকশন টু এ স্টেট। এটা অলসো, এই নিয়মটা আরও কী করছে, এই ধারাটা কেন্দ্র সরকারকে অনুমতি দিচ্ছে, অথরাইজ করছে স্টেটকে এরকম নির্দেশ দেওয়ার জন্য। ওকে, ইন কেস অফ দ্য স্টেট ফেল টু কমপ্লাই or to give effect to any direction given by the center under Article 257 clause 1, যদি দেখা যায় কোনো স্টেট এই 257 আর্টিকেল 257(1) মানছে না বা এটা কমপ্লাই করছে না বা জাস্ট কানে শুনে না শোনার ভান করছে, ইট উইল বি লফুল ফর দ্য প্রেসিডেন্ট টু ইম্পোজ প্রেসিডেন্টস রুল আন্ডার 356। তাহলে কী হবে, ওই রাজ্যে প্রেসিডেন্ট রুল লাগু করা হবে আন্ডার আর্টিকেল 356। এবার আরেকটা গুরুত্বপূর্ণ নিউজ আজকের হচ্ছে নয়া সাভেরা স্কিম। এটা খুব গুরুত্বপূর্ণ নিউজ, অবশ্যই নোট করে রাখবে। তার মানে নূতন সকাল প্রকল্প, এটা কারা লঞ্চ করেছে? নয়া সাভেরা স্কিম ইজ বিইং ইমপ্লিমেন্টেড আন্ডার মিনিস্ট্রি অফ মাইনরিটি অ্যাফেয়ার্স। ভালো করে কিন্তু এটা নোট করে রাখবে। নয়া সাভেরা স্কিম, নূতন সকাল যোজনা বা নূতন সকাল প্রকল্প, এই স্কিমটা কারা চালু করেছে? মিনিস্ট্রি অফ মাইনরিটি অ্যাফেয়ার্স। It aims to empower the students belonging to minority communities and prepare them for competitive examinations. এটার লক্ষ্য কি না, মাইনরিটি স্টুডেন্টদের এম্পাওয়ার করা এবং তাদের কম্পিটিটিভ এক্সামিনেশনের প্রিপারেশনে সাহায্য করা। It emphasis to increase the participation of minority, হবে একটা participation of minority communities in government and private jobs improves. তাহলে এটার লক্ষ্য কি? এটার লক্ষ্য হচ্ছে মাইনরিটিদের যাতে গভর্নমেন্ট সেক্টর এবং প্রাইভেট সেক্টর জবগুলোতে পার্টিসিপেশন বাড়ে, সেটাই হচ্ছে লক্ষ্য। দ্য স্কিম প্রোভাইডস ফিনান্সিয়াল সাপোর্ট ফর ফ্রি কোচিং টু নোটিফাইড মাইনরিটি স্টুডেন্টস ইন সিলেক্টেড কোচিং ইনস্টিটিউশন। এই স্কিমে কী হবে, কিছু সিলেক্টেড কোচিং ইনস্টিটিউটে কোচিং নেওয়ার জন্য মাইনরিটি স্টুডেন্টদের ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়া হবে। ওকে, তো আজ এ পর্যন্তই। আশা করি নিউজগুলো তোমাদের খুব কাজে লাগবে এবং ভালো লাগবে। ভালো থেকো, সঙ্গে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং ফ্রম টিম 5 মিনিট স্কুল। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিতে ভুলো না। আর প্লিজ ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর পারলে সাজেস্ট করো বন্ধুদের আমাদের চ্যানেলটা। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, যাতে পরবর্তী ভিডিওসগুলোর এবং লাইভসগুলোর এবং প্রতিদিনের দা হিন্দু নোটিফিকেশান সবার আগে তুমি পেতে পারো। ধন্যবাদ।